এখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আছে। এবারে মিসলেনিয়াস এক্সামে প্রশ্ন দেখেছো, উক্তিটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। দেখো আমাদের একটা ক্লাসে উক্তি নিয়ে আলোচনা হয়েছে, তারপর আবার একটা ক্লাস আনবো যেখানে উক্তি সমস্ত কিছু আলোচনা হয়ে যাবে। উক্তি থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবারে দেখো, ঠিক আছে? মিসলেনিয়াসের আগের বারে যে পরীক্ষা হয়েছিল সেখানে বই, মুভি থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে? 12 ফেল যে মুভিটা তৈরি হয়েছে, এটা কার জীবনীকে? হ্যাঁ, তাহলে এই ধরনের যদি হ্যাঁ হ্যাঁ, চলো, কি বলবে বলেছিল বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, এসএসসি জিডি আমি একটা তো গ্রুপ দিয়েছি, যেখানে তো মানে ম্যাথ ম্যাথ যে মানে ডিসকাশন মেসেজ করতে পারবে, তোমাদের যা কিছু প্রয়োজন কোন চ্যাপ্টারে অবশ্যই মেসেজ করে দেবে, ঠিক আছে? ওখানে যেগুলো প্রয়োজন, কোন জিনিসে কাঁচা আছো কোন টপিকটায়, অবশ্যই বলবে, ঠিক আছে? আমরা তো করিয়ে যাব, কিন্তু বুঝবো কি করে যে এটা বুঝতে পারছো না? অবশ্যই ক্লাসে রেসপন্স রাখবে এবং ব্যাপারটা বলবে যেটা কোন জিনিসটা দরকার, ঠিক আছে? আমাদের কিন্তু আস্তে আস্তে সব সিলেবাস অনুযায়ী ক্লাস হয়ে যাচ্ছে, রেকর্ড দেওয়া যাচ্ছে, কিন্তু কার কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে বলে দেবে যে এটা আমাদেরকে আরেকবার করাতে হবে, ঠিক আছে? এই ম্যাথটা এখানে, এই টপিকটা, ঠিক আছে? অবশ্যই সিলেবাস দেখবে, সিলেবাসটা যে যে এক্সাম দেবে সিলেবাসটা কিন্তু কাছে রাখবে, সিলেবাস কাছে রেখেই বলবে, ঠিক আছে? গ্রুপে যে এই সিলেবাসটা আরেকবার করে দিতে হবে, ঠিক আছে? যারা জয়েন হওনি, ঠিক আছে, জয়েন হয়ে যাবে ওই গ্রুপে, সেখানে তোমরা বলতে পারবে। চলো 41 দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে ভারতের একটা শহর এলাকাকে, ভারতের কোন একটা শহর এলাকাকে সংজ্ঞায়িত করার সময় এর জনসংখ্যার আয়তনের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসাবে এখানে কি থাকা উচিত? ভালো করে প্রশ্নটা পড়ে উত্তর দাও সকলে, তারপর আমি আলোচনা করছি। দেখো অনেকেই করে প্রশ্ন দেখলে উত্তর পেরে যায়, কিন্তু তারপর অনেকে প্রশ্ন দেখে উত্তর করতে যাবে না হঠাৎ করে, অপশানগুলো অবশ্যই দেখবে। অনেক সময় অপশান এমন দিয়ে দেয়, ঠিক আছে, সেদিকে বোঝা মুশকিল, ভুল হয়ে যেতেও পারে। তো অপশানগুলো অবশ্যই দেখবে। দেখো 41 দাগের, দেখো ভারতের আদমশুমারি অনুসারে যদি আমরা লক্ষ্য করি, একটা অঞ্চল একটা শহর হওয়ার জন্য তার কিছু বৈশিষ্ট্য থাকতেই হবে। একটা অঞ্চল শহর হওয়ার জন্য তার কিছু বৈশিষ্ট্য থাকতেই পারে। দেখো আমরা আগে অনেক দেখেছি যে এটা অঞ্চল ছিল, কিছুদিন পর শুনলাম সেটা শহরে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তবে এমনি এমনি তো শহরে হয় না, তার কিছু বৈশিষ্ট্য থেকেছে সে অঞ্চলে, এই জন্য তাকে শহর বলা হয়েছে, ঠিক আছে? এখানে এটাই বলা হয়েছে যে সেগুলিকে অবশ্যই 1 নম্বর ন্যূনতম জনসংখ্যা 5,000, কত? ন্যূনতম জনসংখ্যা 5,000 হতে হবে, এবং দ্বিতীয়ত কর্মক্ষম জনসংখ্যার অন্তত প্রায় 75% অকৃষি পেশায় নিযুক্ত থাকতে হবে, ঠিক আছে? মানে কৃষিকাজ করবে না 75%, এমন মানে এলাকায় যেখানে কৃষিকাজ করবে না কত পার্সেন্ট, 75% মানুষ, এই এলাকাগুলোকে কিন্তু কি করা হবে, শহর এলাকায় চিহ্নিত করা হবে অঞ্চল থেকে। 3 নম্বর, প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে 400 জন ব্যক্তির জনঘনত্ব প্রয়োজন হবে, ঠিক আছে? কতজন? 400 জন ব্যক্তির জনঘনত্ব কিন্তু প্রয়োজন হবে, ক্লিয়ার? আচ্ছা, রেলওয়ে এক্সাম দেবে এখানে কেউ আছো? হ্যাঁ, আরপিএফ। দেখো রেলওয়ে এক্সামে তোমাদের এমন করিয়ে দেব
যেখানে জেনারেল স্টাডি ও জেনারেল সায়েন্স, ঠিক আছে, এখান থেকে তো কোথা নেই, এখান থেকে যেগুলো করে দেবো হুবহু ওখান থেকেই থাকবে, এর বাইরে পড়ার দরকার নেই। তাছাড়া আমাদের ম্যাথ যে ক্লাস হচ্ছে আর জিআই স্যার, ওগুলো কিন্তু একটু ফলো করবে। আর ম্যাথে যে পিডিএফগুলো তোমরা কালকে জিআই যে পিডিএফটা আর গ্রুপে সেন্ড করেছে ওটা কিন্তু প্র্যাকটিস করতে। এমটিএস পরীক্ষা পিআইকিউ আছে তোমার? পিআইকিউ আমার কাছে চেয়ে নেবে, আমি পিআইকিউ সেন্ড করে দেবো, ওগুলো পড়বে এখন। ওগুলো পড়ো, ওখান থেকে এমটিএস এ পিআইকিউ থেকে বেশি প্রশ্ন থাকে ওই রিলেটেড, ঠিক আছে, ওগুলো পড়বে। তাছাড়া যেগুলো হচ্ছে ম্যাথ রিজনিং ওগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, কি কি থাকতে হবে? একটি অঞ্চলকে শহরে রূপান্তর করার জন্য, একটি অঞ্চল শহর হওয়ার জন্য ন্যূনতম কটা বৈশিষ্ট্য দরকার আমাদের? কতগুলো বৈশিষ্ট্য দরকার? 3টি বৈশিষ্ট্য, ঠিক আছে। আশা করছি সকলে বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে পরবর্তী পয়েন্টে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। এবার বলো, আমি তো আলোচনা করেছি, তোমরা বলো। আর ক্যান্সার তো এটাই তো দরকার। আমি আলোচনা করেছি, তোমরা বলো কোনটা অ্যান্সার হবে। কে বলতে পারবে? 41-এর দাগের অপশান সি দেখো, এর 3/4 পুরুষ অকৃষিকাজের সাথে জড়িত। আমি বলেছি না 75% অকৃষিকাজের সঙ্গে জড়িত থাকতে হবে। তাহলে এর 3/4 পুরুষ অকৃষিকাজের সঙ্গে জড়িত। দেখো অপশান এতে বলেছে এর অর্ধেক পুরুষ অপ্রাথমিক ক্ষেত্রে কর্মরত। এটা হবে না। একটা পুলিশ স্টেশনে একটি টেলিগ্রাফ অফিস টেলিফোনের সুবিধা থাকা বাধ্যতামূলক। এটাও তো আমি বলিনি। একটি থানা, একটি কলেজ, একটি হাসপাতাল থাকা প্রয়োজন। এটাও তো আমি বলিনি। সেক্ষেত্রে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেছিল? সকলে উত্তর দাও। দেখো, একটা কথা মাথায় রাখো, সরকার সরকার সরকারের দ্বারা গঠিত শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে। কোন কমিটি? শরণ সিং, ঠিক আছে। সরকারের দ্বারা গঠিত শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে প্রায় 42তম অর্থাৎ 42তম সাংবিধানিক সংশোধনী আইন, যেটা হচ্ছে 1976, 1976, 1976 দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধান যুক্ত করা হয়ে থাকে। আমরা যদি দেখি প্রাথমিকভাবে 10টি মৌলিক কর্তব্য ছিল। কটি? মাত্র 10টি। কিন্তু 86তম সংবিধান সংশোধনী আইন, যেটা হচ্ছে 2002, এই 2002 সালের দ্বারা মৌলিক কর্তব্যের সংখ্যা বৃদ্ধি পেয়ে 11 হয়ে যায়। কত হয়ে যায়? 10 থেকে 11। কর্তব্যগুলি নৈতিক বাধ্যবাধকতা হিসাবে স্বীকৃত হয়েছিল, যা কিনা জাতীয়তাবাদের চেতনাকে
সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় সম্প্রীতির সমর্থনে সহায়তা প্রদান করেছিল। যদিও আমরা দেখি যে মৌলিক অধিকারের মতো মৌলিক কর্তব্যগুলো আদালত দ্বারা আইনত প্রয়োগযোগ্য কিন্তু নয়। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার কোনটা? নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেছিল? কোনটা? মালহত্যা কমিটি, রাঘবন কমিটি, শরণ সিং কমিটি না নরসিংহাম কমিটি? কোনটা? শরণ সিং কমিটি, এই তো শরণ সিং কমিটি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, শরণ সিং কমিটি হচ্ছে সঠিক অ্যান্সার। আমি যদি এখান থেকে প্রশ্ন করি, যেমন ধরো প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? ১ নম্বর সম্পদ এবং উৎপাদন উপকরণে কেন্দ্রীকরণকে রোধ করা। ২ নম্বর আহ্বান জানানো হলে জাতীয় সেবা প্রদান করা। ৩ নম্বর প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং উন্নতি সাধন করা। ৪ নম্বর জনগণের সম্পত্তি রক্ষা করা। এদের মধ্যে কোনটা মৌলিক কর্তব্য নয়? সম্পদ এবং উৎপাদন উপকরণে কেন্দ্রীকরণকে রোধ করা, এটা কিন্তু মৌলিক কর্তব্য নয়। ঠিক আছে, মৌলিক কর্তব্য কিন্তু এটা নয়। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি মৌলিক কর্তব্য থেকে কিছু প্রশ্ন ধরি, তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, যেগুলো এক্সামে এসে থাকে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধারা নম্বর ৫১ আর্টিকেল এ, ঠিক আছে, এর অধীনে সংবিধানের চতুর্থ অংশে ড্যাশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। মাইক্রোফোনটা অফ করে দাও। হ্যালো, প্রশ্নটা শুনেছো ভালো করে? ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল নম্বর 51A এর অধীনে সংবিধানের চতুর্থ অংশে ড্যাশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। অপশান ১০, ১২, ৯ না ৮? কটি? অবশ্যই তোমরা নোট করো, 10টি। কটি? 10টি। ঠিক আছে, চলো ৪২তম সংশোধন আইন, এখানে এটাকে বলা হয় কি, বলা হয় বলো তো? মিনি সংবিধান। তাহলে ৪২তম সংবিধান সংশোধন আইন হচ্ছে কি নামে পরিচিত? মিনি সংবিধান নামে পরিচিত। এটি ভারতীয় সংবিধানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছিল, এই ৪২তম 42তম সংশোধন। ঠিক আছে, এটি বিচার বিভাগের ক্ষমতা হ্রাস করার এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টাও কিন্তু করে। ঠিক আছে, প্রাথমিকভাবে যেখানে আমরা বলেছি 51 আর্টিকেল এ, এখানে 10টি মৌলিক কর্তব্য তালিকাভুক্ত করা হয়েছিল। তবে ২০০২ সালে ৮৬তম 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, আগেই বলেছি, 11টি কর্তব্য যুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো এই 11টি কর্তব্য হলো 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমি যে আলোচনা করছি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, আলোচনা ক্ষেত্রে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে ধর্ম, ভাষা, অঞ্চল বা বিভাগীয় বৈচিত্র্যের অতিক্রম করে ভারতের সকল জনগণের মধ্যে সৌহার্দ্য এবং সাধারণ ভ্রাতৃত্বের আত্মা বিকাশে সহায়তা করা এবং নারীদের মর্যাদার জন্য ক্ষতিকর অনুশীলন ত্যাগ করা? এটা ভারতের কোন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? 51 আর্টিকেল নম্বর 51 ই,
আর্টিকেল নম্বর 51 বি, আর্টিকেল নম্বর 51 সব এ, ঠিক আছে। আমি 51 এ সব থাকবে, যেখানে ই বলেছি এগুলো সব থাকবে, ঠিক আছে। বি বলেছি এবং ডি বলেছি আর সি বলেছি, কোনটা হবে? সঠিক অ্যান্সার আর্টিকেল নম্বর 51A ই, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে 1976 সালের 42তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের মৌলিক কর্তব্যে যুক্ত করা হয়েছিল এটা, ঠিক আছে। আচ্ছা, ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান সভা দ্বারা গৃহীত হয়, যেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারিতে কার্যকর করা হয়েছিল। ক্লিয়ার? পরবর্তী, জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা ভারতীয় সংবিধানের অন্তর্গত একটি ড্যাশ। উত্তর কি হবে? জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা ভারতীয় সংবিধানের অন্তর্গত একটি ড্যাশ। মৌলিক কর্তব্য, সামাজিক কর্তব্য, মৌলিক অধিকার না রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, কোনটা? সঠিক অ্যান্সার মৌলিক কর্তব্য। ক্লিয়ার? আচ্ছা, আমাদের যে সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো আছে, কেউ বলতে পারবে মৌলিক কর্তব্যগুলি কি কি? 11টা তো বলেছি, বর্তমানে তো আমাদের মৌলিক কর্তব্য 11টি আছে। এই মৌলিক কর্তব্য 11টি কি কি কেউ বলতে পারবে? মৌলিক কর্তব্য 11টি হচ্ছে, নোট করে নেবে, আমি বলে যাচ্ছি। 1 নম্বর, সংবিধান মেনে চলুন এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করতে হবে। 2 নম্বর, স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করতে হবে। 3 নম্বর, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে হবে। 4 নম্বর, দেশকে রক্ষা করতে হবে এবং যখন বলা হবে তখন জাতীয় সেবা প্রদান করতে হবে। 5 নম্বর, সাধারণ ভ্রাতৃত্বের আত্মা। 6 নম্বর, যৌগিক সংস্কৃতি সংরক্ষণ করতে হবে। 7 নম্বর, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে। 8 নম্বর, বৈজ্ঞানিক সত্তার বিকাশ করতে হবে। 9 নম্বর, জনসাধারণের সম্পত্তি রক্ষা করতে হবে এবং সহিষ্ণুতা পরিহার করতে হবে। 10 নম্বর, শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করতে হবে। 11 নম্বর, 6 থেকে 14 বছর বয়সী তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য সমস্ত পিতামাতা এবং অভিভাবকদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এটাই কিন্তু শেষে এই 11 নম্বরটা মৌলিক অধিকারে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের কোন ধারায় রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আছে, 51A আর্টিকেল নম্বর, ঠিক আছে। চলো, পরবর্তী প্রশ্ন, ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা বজায় রাখা ও রক্ষা করা, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে মৌলিক কর্তব্য, ঠিক আছে। মৌলিক কর্তব্য, এটা মাথায় রাখবে সকলে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা বলতো, স্মৃতিস্তম্ভ এবং জাতীয় গুরুত্বের স্থান রক্ষা করা, এটা কি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে? স্মৃতিস্তম্ভ এবং জাতীয় গুরুত্বের স্থান রক্ষা করা এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি ড্যাশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, USSR, সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করা হয়েছে। ক্লিয়ার? চলো, গণপরিষদ কর্তৃক 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। এটি 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর করা হয়েছিল, এটা গুলিয়ে ফেলবেন না। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য নিচের কোন সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? মৌলিক কর্তব্য হচ্ছে সোভিয়েত রাশিয়া। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? হেভিওয়েট প্রশ্ন, কোনটা সঠিক আনসার? নরসিংহ রাও, চরণ সিং
না ইন্দিরা গান্ধী, না লাল বাহাদুর শাস্ত্রী? দেখো এগুলো মৌলিক কর্তব্য থেকে প্রশ্নগুলো ক্লিয়ার করে দিচ্ছি, যেগুলো থাকার মতো। ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধী হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী, কোন বছরে আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, অ্যাড করা হয়েছিল? 1976 সালে। ক্লিয়ার? চলো। ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে সাংবিধানিক অধিকার প্রদান করা কেবল আইনসভার দায়িত্ব নয়, একই সাথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের রক্ষা করাও এদের দায়িত্ব। ঠিক আছে। পরবর্তী, ভারতের সংবিধানের অংশ আইভিএ কয়টি মৌলিক কর্তব্যের? ভারতের সংবিধানের অংশ আইভিএ কয়টি মৌলিক কর্তব্যের প্রদান করা হয়েছে? প্রায় 11টি মৌলিক কর্তব্য প্রদান করা হয়েছে। ঠিক আছে, কটি? 11টি। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? ভারতের মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে, আগেই বলেছে, 42তম সংশোধনী। কততম? 42তম সংশোধনীর মাধ্যমে, যেটা হচ্ছে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, 73তম সংশোধনটি পঞ্চায়েতি রাজ সম্পর্কিত। ঠিক আছে, 73তম সংবিধানটি কততম? এটা হচ্ছে পঞ্চায়েতি রাজের সঙ্গে সম্পর্কিত। আর 34তম সংবিধানটি, এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত। 44তম সংবিধানটি, এটা হচ্ছে সংসদের ক্ষমতার সাথে সম্পর্কিত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, প্রতিটি জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, আশা করছি সকলে করো। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে বর্ণিত করেছে? 1 নম্বর, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, রাজ্য নীতির নির্দেশক নীতিসমূহ, প্রতিটি নাগরিকের সাধারণ দায়িত্ব, না প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য? দেখো, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, এটা হচ্ছে আমাদের প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব। এটা আমাদের ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কিন্তু মৌলিক দায়িত্ব যে আমাদের জাতীয় পতাকাকে রক্ষা করতে হবে, আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ভারতবাসীর প্রত্যেকের কিন্তু মৌলিক একটা কর্তব্য। এটা আমাদেরকে অবশ্যই বাহ্যিক দৃষ্টিতে নয়, অন্তর্দৃষ্টিতে এটাকে আমাদেরকে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের নিজেদের কিন্তু উপকারে আসবে। ক্লিয়ার? চলো, 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে এই মৌলিক দায়িত্বগুলির সংখ্যা বৃদ্ধি করে 11টি করা হয়েছিল, আগেই বলেছি, যা মূলত সংখ্যায় 10টি ছিল, এবং 11টি করা হয়েছে। 11টিতে কি বলা হয়েছে? 11তম মৌলিক কর্তব্যে বলা হয়েছে যে প্রতিটি পিতামাতা এবং অভিভাবকের ওপর এই দায়িত্ব নিশ্চিত করা হয়েছে যে তাদের শিশু যারা তাদের তত্ত্বাবধানে আছে, শিশুকে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে শিক্ষার সুযোগ করে দিতে হবে। এটাই 11তম মৌলিক কর্তব্যে অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার? 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যম দিয়ে। পরবর্তী প্রশ্ন, এটা মৌলিক কর্তব্যে যে প্রশ্নগুলো আসতে পারে আমি ক্লিয়ার করেছি, যেহেতু এখানে মৌলিক কর্তব্য টপিকটা এসেছে। ক্লিয়ার? চলো, কোন বছরে 42তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? বারবার বলছি, 1974, 1950, 1976, 1982। ক্লাসের শুরু থেকে বারবার বলে এসেছি। কোন বছরে 42তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? 1976 সালে। 1976 সালে 10টি কিন্তু যুক্ত করা হয়েছে, আবার 2002 সালে কিন্তু এটা আবার অ্যাড করা হয়েছে একটা, অর্থাৎ 10 থেকে 1 যোগ করলে 11 হয়ে যায়। 11তম যেখানে বলেছি আগে যে 16 থেকে 14 বছর, 6 থেকে 14 বছরের মধ্যে শিশুদেরকে কি করতে হবে? শিক্ষার আয়ত্তে আনতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, তাহলে মৌলিক কর্তব্য থেকে এই যে প্রশ্নগুলো আলোচনা করছি অবশ্যই এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোন সংশোধনীটি ভারতের সংবিধানের ছোট সংস্করণ নামে পরিচিত?
এটাই শেষ প্রশ্ন। নিম্নলিখিত কোন সংশোধনীটি ভারতের সংবিধানের ছোট সংস্করণ নামে পরিচিত? দেখো 43-এর দাগের প্রশ্ন, অপশন বি সঠিক অ্যান্সার। 42তম সংবিধান সংশোধনী, আগেই বলেছি। 42তম সংবিধান সংশোধনী আইন ভারতীয় সংবিধানে অনেকগুলি উল্লেখযোগ্য পরিবর্তন করতে পারে, তাই এই আইনটি সংবিধানের ক্ষুদ্র সংস্করণ নামে পরিচিত, যেটা হচ্ছে 1976 সালের 42তম সংশোধনী আইন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা প্রণীত করা হয়েছিল। ঠিক আছে, চলো এখান পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।